ইচ্ছাই হচ্ছে আসল ব্যাপার, ইচ্ছাই হচ্ছে মূল জিনিস, যে সেই মানুষটাকে উপরের পর্যায়ে নিয়ে যাবে। সেই মানুষটার হয়তো অনেক সহযোগী মানুষরা রয়েছে, কিন্তু তার নিজের যদি ইচ্ছা না থাকে তাহলে তাকে কেউই মানে উপরে নিয়ে যেতে পারবে না, স্বয়ং ভগবানও পারবে না। কেন না, তার নিজেরই ইচ্ছা নেই। এই দুনিয়ায় কোনো মানুষকে যদি উপরের পর্যায়ে যেতে হয় তাহলে নিজেকে চেষ্টা করতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কেউ যদি তোমাকে সহায়তা করে তাহলে খুব ভালো, কিন্তু তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে তুমি কি করে উপরে উঠবে? তোমার ওপরে উঠতে গেলে তোমার মানসিকতা চাই, তোমার মনের জোর চাই, তোমার মনের বল চাই, তোমার মনের ইচ্ছা চাই, তোমার সাহস চাই, তবেই তো তুমি ওপরে যেতে পারবে। হ্যাঁ, একটা মানুষের অসংখ্য সহযোগী মানুষ কিন্তু তার নিজের ইচ্ছা নেই, তাহলে সে ওপরে উঠবে কী করে? কিন্তু উল্টোটা যদি হয়, যে তার কাছে কোনো সহযোগী মানুষই নেই, তাকে নিজেকে স্ট্রাগল করে ওপরে উঠতে হবে, সে ওপরে যেতে পারবে 100% গ্যারান্টি। কেননা তার মনের ইচ্ছা রয়েছে। ইচ্ছাই হলো আসল বল, আমি মনে করি। ঠিক আছে, কে কি সহযোগিতা করবে, কে কি করবে না, ও করে দেবে। আমার অন্যের ওপর নির্ভরশীলতা দুর্বলতার লক্ষণ। আমি আবারও বলছি, অন্যের প্রতি নির্ভরশীলতা দুর্বলতার লক্ষণ। এবার অনেকে বলতে পারে, তাহলে তো আমরা শিক্ষক শিক্ষিকাদের ওপর ডিপেন্ড করে আমরা শিখি না। সেই ব্যাপারটা হচ্ছে আলাদা। তারা হচ্ছে আমাদের গুরুজন, তাদের কাছ থেকে আমরা শিখি। বাবা মা, শিক্ষক শিক্ষিকা, এরা হলেন আমাদের গুরুজন, এরা হলেন আমাদের গুরু। ঠিক আছে, তো গুরুর কাছে সবসময় গুরু আমাদের কাছে সবসময় শ্রদ্ধেয় হয়ে থাকবে। এবং শুধুমাত্র ছোট নয়, যখন আমরা বড়, এমনকি যদি বৃদ্ধও হই, যে কোনো গুরুকে সম্মান করা, শ্রদ্ধা করা এটা আমাদের মনুষ্যত্বের কর্তব্য। ঠিক আছে, তো এই নিয়ে আমি একটা নাটক রচনা করেছি। দেখেছেন যে কথাটা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই নাটকের দিকে যাচ্ছে। তো আমি এই নতুনত্বের সন্ধান করতে থাকি, যে আমি কিভাবে সেই নতুনত্বের সন্ধানটা পাবো। আমি এক্ষেত্রে দুটো নতুনত্বের ব্যবহার করেছি। কেন করলাম বলুন তো দেখি? পারবেন বলতে? হয়তো পারবেন না। প্রথম নতুনত্ব হচ্ছে আমার চ্যানেল নতুনত্ব। কেননা আমি প্রথম দিকে যখন চ্যানেল তৈরি করেছিলাম, তৈরি করার আগে বলছি, সন্তোষ চক্রবর্তী না ছাড়া হতো না। তো এই যে আমি ইউটিউবে এই চ্যানেলটা তৈরি করেছি, তো আমি তার আগে ভেবেছি যে আমি কোনো একটা কপি করব না, কোনো একটা কারণ অনুকরণ করব না, ইন্সপিরেশন নেব না, আমি নিজের থেকে নিজেই ইন্সপিরেশন নেব। এইটাই আমার স্পেশালিটি হবে। এবং সেই অনুযায়ী যেহেতু আমি নির্মাণ কার্য করছি, আমি নির্মাণ কার্য করব, তো সেক্ষেত্রে আমি ভেবেছি যে হ্যাঁ, যেহেতু আমি নির্মাতা, তাই নির্মাতা নীল মুখার্জি রাখলে কেমন হয়? ক্রিয়েটার নীল মুখার্জি, সেই কারণে চ্যানেলটার নাম হয়েছে। তো আমি মনে করি যে এখন মানুষ নতুনত্বের সন্ধানে যায়। আজকে সেই নাটকটি, সেই ড্রামাটি, সেই সিরিজটি, সেই ছবিটি, সেই বইটি, চরম পরিণতি নাটকটি বিমান মুখার্জি চ্যানেলে 2000-এর মতো এরকম ভিউজ হয়েছে। প্রত্যেকটা মানুষ দেখেছে, এবং আমি এটা দেখে খুশি হলাম যে প্রত্যেকটা মানুষ দেখেছে আমার কাজ। এবং দেখুন, আমি যদি পরবর্তীকালে এরকম গল্প রচনা করতে থাকি, এবং পরবর্তীকালে যদি আমি বড় বড় ছবির ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করতে পারি, এবং সেটা আমার কাছে শুধুমাত্র ভালো লাগবে না, খুবই ভালো লাগবে। তো পরবর্তীকালে দেখা যাক কোথায় কি হয়। কেননা আমরা জানি যে, আমি বললাম না আগের প্লটে হয়তো বলেছিলাম যে আমরা ভবিষ্যৎকে জানতে পারি কিন্তু পুরোপুরি জানতে পারি না। এটা আমার ইচ্ছা রয়েছে, যদি আমার ক্ষমতায় আসে তাহলে আমি অবশ্যই করব, চেষ্টা করব। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এক্সপিরিয়েন্স এক্ষেত্রে প্রচুর রয়েছে। আমি যদি এক্সপিরিয়েন্স এক এক করে শেয়ার করতে থাকি
তাহলে মানে আর শেষ হবে না প্লট। ঠিক আছে, তো ইতিমধ্যেই মানে 5 মিনিট মনে হয় ওভার হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং সন্তোষ চক্রবর্তী মানুষটা একটা সোনার মানুষ, সন্তোষ চক্রবর্তী মানুষটা একটা সোনার মানুষ। এবং কেন আমি বলছি, আমি হয়তো আগেও বলেছি এ কথা আগের চ্যাপ্টারে, তো এ কথা বলার কারণ আছে। কেননা মানুষটা এমনই ছিল যে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো। এবং মানে সে যার সঙ্গে কথা বলতো মানে সেই বন্ধু হয়ে যেত। একজন অচেনা মানুষের সঙ্গে, এটা আমি মানে যতদূর জানি, আমি দেখেছি, একজন অচেনা মানুষের সঙ্গে মানে দেখা হলো, কথা হলো, বা বন্ধু হয়ে গেল, যেন কত বছর আগেকার বন্ধু। মানে এইরকমভাবে মিলেমিশে থাকার ব্যাপারটা সন্তোষ চক্রবর্তীর মধ্যে ছিল। এবং যেই মানুষ সন্তোষ চক্রবর্তীর সঙ্গে মিশতো মানে খুবই মানে আপন হয়ে যেত আর কি। তো মানুষটা এমনই, প্রত্যেকটা মানুষের সঙ্গে যখনই কথা বলতো এবং প্রত্যেকটা মানুষ তাকে আপন করে নিত, মানুষটা এমনই ছিল। আমরা জানি যে মানে সকল মানুষের সঙ্গে কথা বলে একটা দুটো ঠিক আছে, বাট যখন সেই জিনিসটাকে আরও মানে গভীরতর হয় তখন সেই জিনিসটা মানে অত্যন্ত সুখকর হয়। ঠিক আছে, তো এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমার মনে হয়েছে, যে যখনই কেউ সন্তোষ চক্রবর্তীর সঙ্গে কথা বলতো বা উনিও কথা বলতেন অন্য কারোর সঙ্গে, তো সেক্ষেত্রে মানে 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 অচেনা ব্যক্তি হলেও মানে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেত, যেন 10 বছর আগেকারের বন্ধু এইরকম। মানে সন্তোষ চক্রবর্তী এতটা মানে মিশুকে ছিলেন আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মানুষটা খুবই ভালো এবং প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো, তার পাড়ার মানুষ, তার দর্শকরা, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো। এবং পরবর্তীকালে আরও দর্শক হয়েছে সন্তোষ চক্রবর্তী, তারাও ভালোবেসেছে এবং ভালোবাসছে সন্তোষ চক্রবর্তীকে। তো এই কারণে আমি মনে করি যে সন্তোষ চক্রবর্তীর মৃত্যু হয়নি, সন্তোষ চক্রবর্তী আমাদের মধ্যেই তো বেঁচে রয়েছেন। হ্যাঁ, হয়তো শরীরটা মারা গেছে, শরীরটা হয়তো ছাই হয়ে গেছে, বাট আমাদের মানে মধ্যে থেকে মানে তিনি কোনোদিনই যাবেন না। ঠিক আছে, তো আমি একটা শ্রদ্ধাঞ্জলির একটা পোস্ট করেছিলাম আমার আইডিতে। তো এটা মানে কি বলবো, এটা মানে চিরস্মরণীয় হয়ে থাকবে যে আমার এই সৃজনশীলতার প্রথম পর্যায়ে কে সহযোগিতা করেছিল। সন্তোষ চক্রবর্তীর নামটা অতি গুরুত্বপূর্ণ। আমি ধরুন পরবর্তীকালে আরও উঁচু জায়গায় পৌঁছলাম, তো সেক্ষেত্রে আমি এই সন্তোষ চক্রবর্তী নামটাকে নিয়েই পৌঁছবো। কেননা আমার এই যে সৃজনশীলতা, চরম পরিণতি, মূল্য এবং বিভিন্ন যে কন্টেন্টগুলো এসছে চ্যানেলে, তো কার সহযোগিতায় এসছে? সন্তোষ চক্রবর্তীর সহযোগিতায় এসছে। সেই মানুষটা যদি সহযোগিতা না করতো তাহলে তো এই কন্টেন্টগুলো আসতো না। এখন এই যে কন্টেন্টগুলো আসছে সেগুলো খুব মানে সময় লাগছে। কেন সময় লাগছে? কারণ আমি একা। সেই মানুষটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, এমনকি খাওয়ার সময় হয়ে গেছে, এই শটটা শেষ করে আমি খাবো। একটা মানে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এমন একটা মানে শুটিং হয়েছে, আমার মানে মনে নেই শট ছিল, মানে কোন নাটকের সেটা আমার মনে নেই, তবে এইটুকু মনে আছে যে একটা মানে দৃশ্য ছিল যেটা মানে পুরোপুরি দিনের শুটিং হয়ে গেছে, পুরোপুরি শুটিং হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু পরিচালক আমি বুঝলাম যে না, এটা ঠিক হয়নি, তো আবার করতে হবে। বললো ঠিক আছে করতে হবে, আমি করে নেবো, কালকেই করে নেবো। এই যে ধৈর্য, যে আমি একটা শট করে নিয়েছি, আমি আর করব না, তোর ভালো লাগছে না, বয়স হয়েছে, আমি এই কথাগুলো কোনো দিন সন্তোষ চক্রবর্তীর মুখ থেকে শুনিনি। ঠিক আছে, সন্তোষ চক্রবর্তীর মধ্যে একটা এনার্জি ছিল, যে এনার্জিটা আমি হয়তো ভবিষ্যতে আর কজন মানুষের মধ্যে দেখতে পাবো সেটা সন্দেহ, আমি নিজের মধ্যে দেখতে পাবো কিনা সেটা সন্দেহ। তো সেই পর্যায়ে গিয়েও নিজের প্রতি এমন একটা বিশ্বাস, আস্থা, ভরসা যে আমি পরের দিন এই শটটাকে আমি কমপ্লিট করবই, তার জন্য আমাকে মানে যেটা করতে হয় সেটা করবো, যত পরিশ্রম করতে তত পরিশ্রম করবো। এবং ওই যে খাবার ব্যাপারটা বলছিলাম, মানে লাঞ্চের সময় হয়ে গেছে, তবে মানে আমি বলছি এই শটটা হয়নি, বলে আমি ঠিক আছে এই শটটা আমি করে নিয়ে তারপর যাব। তো এই যে মনের মধ্যে জেদ, যদি মনের মধ্যে জেদ থাকে তবেই সেই মানুষটা মানে উঁচুতে যেতে পারে, যে আমাকে ওই জায়গায় পৌঁছতেই হবে যে কোনো উপায় হোক। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, ভাঙবো তবু মচকাবো না,
এক্ষেত্রে আমি মনে করি, এক্ষেত্রে আমি ভাঙবো না তো মচকানো তো দূরেরই কথা, কেউ যদি আমাকে ভাঙার চেষ্টা করে সেই ভেঙে যাবে। আমাকে কেউ ভাঙতে পারবে না তো মচকানো তো দূরের কথা, আমি যেটা আগেই বললাম, আমাকে কেউ ভাঙতে পারবে না। আমাকে ভাঙতে পারবে তখনই যখন আমি অন্য কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকবো। অন্য কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকবো, আমি তো নির্ভরশীল নই, আমি নিজের প্রতি নির্ভরশীল। আমি অন্য কারোর প্রতি আজকে নির্ভরশীল হলাম, সে মানুষটা কদিন পরে আমাকে ঠকাতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি কখনো হবই না নির্ভরশীল অন্য কারোর প্রতি। আমি আমার যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটা তৈরি করব। আজকে যে বড় বড় তারকারা রয়েছে, স্টার সুপারস্টাররা রয়েছে সিনেমা চলচ্চিত্র জগতে, আজকে বিভিন্ন সঙ্গীতের জগতে যে বড় বড় শিল্পীরা রয়েছেন, তারা নিজের যোগ্যতায় ওই জায়গায় পৌঁছেছেন, নিজের যোগ্যতায় ওই জায়গায় পৌঁছেছেন। ঠিক আছে, তো সেই যোগ্যতাটা তৈরি করতে হবে। তারাও মানুষ, আমরা প্রত্যেকেই মানুষ, কিন্তু আমাদের মানসিকতা ভিন্ন। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি ফিল্ম জগৎ এবং গানের জগৎ দিয়ে উদাহরণ দিলাম, কেননা আমি এই দুটো জিনিসই খুব 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 ভালোবাসি। সিনেমা দেখি, আমি খুব সিনেমা দেখতে খুব ভালোবাসি, গান শুনি, প্রতিদিন আমি গান শুনি। তো তারা যে এমন এমন তারকা রয়েছে যে অত্যন্ত নামী। ঠিক আছে, এবং সিনেমা জগতে আমরা সকলেই জানি অত্যন্ত সবাই অনেকেই নামী ব্যক্তি রয়েছেন, গানের জগতে অনেকেই নামী ব্যক্তি রয়েছেন। তারা আমি যেটা বলছিলাম, নিজের যোগ্যতায় সেই জায়গায় পৌঁছেছেন, সেই তারা নিজের যোগ্যতায় সেই জায়গাটা অর্জন করেছেন। তো সেই রকমই যদি কোনো মানুষ মনে করে যে আমি সেই জায়গায় যাব, নিজের প্রতি নির্ভরশীল হও, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি ওই জায়গায় যাব। আজকে তোমাকে কেউ সেই জায়গাটা করে দেবে না। ঠিক আছে, আজকে তুমি যখন বড় হবে তখন তোমাকে কেউ আর সেই জায়গাটা করে দেবে না। যখন তুমি ছোট ছিলে তখন অনেকে তোমায় কোলে 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 করে নিয়ে ঘুরেছে, কোলে তোমার জায়গা ছিল। তুমি যখন ছোট অবস্থা ছিলে, তোমার আত্মীয়, তোমার বাবা মা তোমাকে কোলে করে নিয়ে ঘুরেছে। ঠিক আছে, তারা নিজের জায়গায় করে দিয়েছে তোমাকে বসানোর জন্য। কিন্তু পরবর্তীতে তুমি যখন নিজের যোগ্যতায় কিছু ইনকাম করতে যাবে, তখন কেউ তোমাকে সেই জায়গাটা করে দেবে না, তোমাকে করে নিতে হবে, নিজের যোগ্যতায় করে নিতে হবে। তোমার নিজের যোগ্যতায় সেটা দখল করে নিতে হবে এবং সেটা কেড়ে নিতে হবে নিজের যোগ্যতায়। আজকে ধরুন আমি একজন কি বলবো, একটা মানুষের উদাহরণ দিচ্ছি, আমি একটা কাল্পনিক মানুষের উদাহরণ দিচ্ছি, আমি রতনেরই উদাহরণ দিচ্ছি। আমি একটা ধরছি, যেহেতু রতন চরিত্রটা আমার সঙ্গে আমার নাটকের সঙ্গে জুড়ে রয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি এত ঘনিষ্ঠ, সেই চরিত্রটার নামের সঙ্গে আমি তুলনা করছি। ধরুন রতন গান শিখেছে, সে চায় বড় গায়ক হতে সে। এইবার তার পাড়া প্রতিবেশী বলছে, বড় গায়ক হবে, কি করবি গান শিখে, যা চাকরি বাকরি কর। রতনের বয়স কিন্তু 18 বছর। বলছে, তখন রতন বলছে, আমি কি চাকরি বাকরি করবো, এখন পড়াশোনা করছি আমি। তখন পাড়া প্রতিবেশী বলছে, তুই গানটা শিখছিস কেন, তুই বড় গাইয়ে হবি, হ্যাঁ তুই বড় গায়ক হবি, তুই এখন পড়াশোনা করছিস, ঠিক আছে পড়াশোনা কর, চাকরি বাকরি আমি যেটা বললাম সেটা পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি চাকরি বাকরি করে নিয়ে ব্যাস বিয়ে থা করে নিয়ে সেটেল হয়ে যা। এরকম ধরনের নানা কথাবার্তা বলতে লাগলো। এবং আবার সব অন্য প্রতিবেশীরা বলতে লাগলো যে গান গাইছে, কিছু পারবে না, গান গাইছে, জানিস ওরা কত বড় বড় শিল্পী, তুই যাদের গান শুনিস, আমরা যাদের গান শুনি, তুই পারবি যেতে, তুই পারবি যেতে, তুই বড় শিল্পী হবে, এই দেখো বড় শিল্পী হবে।
মানে এইরকম ধরনের নানা ভর্ৎসনা করতে লাগলো। এবং রতন ভাবলো আমি এখন কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো। ওরা বলছে আমার যখন মানে পড়াশোনা শেষ হবে আমি তখন চাকরি বাকরি করে মানে বিয়ে থা করে সেটেল হয়ে যাবো সকলের মতো। কিন্তু রতন ভাবছে না, আমার এই মানসিকতা একটু চেঞ্জ করতে হবে। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে বিয়ে থা করে সকলের তো সেটেল হয়, কিন্তু আমার ইচ্ছা আছে অন্য কিছু করার। পরবর্তীকালে যখন দেখা গেল সে একটা বড় গায়ক হয়ে গেল, তখন দেখা গেল যে তারাই মানে রতন স্টেজ শো করছে, তারাই মানে অটোগ্রাফ নিতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি একটা বললাম যে পাড়া প্রতিবেশী বলছে যে 18 বছর বয়স হয়ে গেছে, এখন পড়াশোনা করার সময়, তুমি এখন পড়াশোনা শেষ করে মানে তোমার পড়াশোনা কমপ্লিট করে তুমি চাকরি বাকরি যে কোনো একটা করো, তোমার করার পরে তুমি বিয়ে থা করে সেটেল হয়ে যাও। কিন্তু রতনের মনে হয়েছে না, আমি এইরকম জীবনযাপন কাটাবো না, আমি উচ্চতায় যাব। ঠিক আছে, তো পরবর্তীকালে ওরাই আবার ওর অটোগ্রাফ নিতে গেছে, তখন রতন হাসছে। আমি একটা কাল্পনিক গল্প বললাম। তো এই হচ্ছে ব্যাপার, তুমি যখন বড় হবে তোমাকে যারা ভর্ৎসনা করছে তারাই তোমার মানে তোমাকে দেখতে ছুটে ছুটে যাবে। তো নিজের জায়গাটা তৈরি করো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে নিজের প্রতি ভরসা রাখাটাই ভালো। ঠিক আছে, আজকে কোনো মানুষ নেই যাকে তুমি বিশ্বাস করে কোনো কিছু মানে দায়িত্ব দেবে। মানে বিশ্বাসের সেই আস্থার জায়গাটা মানে আমি মনে করি যে মানে হ্যাঁ, এই কথাটা ঠিক, বিশ্বাস তোমায় করতেই হবে। বিশ্বাস করে তুমি তুমি ধরো বললে না, ধরো একটা উদাহরণ দিচ্ছি, তুমি কলেজে গেলে না, তুমি তোমার বন্ধুকে বললে তুই আজকে আমি আজকে কলেজে যাচ্ছি না, হ্যাঁ তুই তো কলেজে যাবি, যা হবে যদি কিছু মানে নোট ফোট দেয়, কিছু যদি মানে কোনো কিছু যদি বলে গুরুত্বপূর্ণ কথা, তুই আমাকে জানাবি। বিশ্বাস করে তুমি ওকে কথাটা বলেছো এবং পরবর্তীকালে সে তোমায় পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বিশ্বাস ঠিক আছে। হ্যাঁ, বিশ্বাস তোমায় রাখতে হবে, কিন্তু অতিরিক্ত বলে না, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। তো অতিরিক্ত কোনো জিনিস ভালো না, অতিরিক্ত ডিপেন্ড হওয়া, অতিরিক্ত নির্ভরশীল হওয়া ভালো না। তো অবশ্যই বিশ্বাস তো অবশ্যই করতে হবে, মানুষ মানুষকে বিশ্বাস করবে, ভরসা করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। মানুষ একজন আরেকজনের প্রতি হাত বাড়িয়ে দেবে, বিপদ হলে সহযোগিতা করবে, হাত বাড়িয়ে দেবে, বিপদের হাত থেকে তাকে তুলে আনবে। অবশ্যই এটা মানে মনুষ্যত্বের কর্তব্য, এটা মনুষ্যত্ব। কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না, আমি দর্শকদের এই জায়গা থেকে বলছি। আমি কোন জায়গা থেকে বলছি, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে যে অতিরিক্ত নির্ভরশীল হওয়া। তুমি আমার জায়গাটা মানে তুমি ধরো কোনো জায়গায় যাচ্ছ আর্নিং করতে বা টাকা ইনকাম করতে, ঠিক আছে, মানে টাকা ইনকাম করতে আর কি। তো সেই জায়গায় আমি বলছি যে তোমার যোগ্যতা সেখানে লাগবে, ঠিক আছে? মানে কোনো বন্ধু আছে ওখানে যুক্ত, তাদের ব্যবস্থা করে নেবো, এই করে নেবো, ওই করে দেবো, কোনো মানে করে নেবো। তো সেক্ষেত্রে মানে তোমার পরবর্তীকালে আমি মনে করি, ধরো তোমার বন্ধুর সঙ্গে কোনো ঝগড়া পারপাস কোনো কিছু হলো, তখন তোমার বন্ধুই তোমাকে বলতে পারে যে তুই আর বেশি বেশি কথা বলছিস, আমি তোকে সহযোগিতা করেছি বলে তুই এই কাজে ঢুকতে পেরেছিস। হ্যাঁ, মানে এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। হ্যাঁ, তোমার বিশ্বাস করা ভালো, সহযোগিতা করা ভালো, আমিও করে বিশ্বাস করি, সহযোগিতা করি। কেউ বিপদে পড়লে মানে সাহায্য করা থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের করা দরকার, যেটা মনুষ্যত্ব দরকার। প্রত্যেক মানুষকে সহযোগিতা করবে, ভালোবাসবে। আমি ওই জায়গা থেকে বলছি না, এটা মনুষ্যত্বের কাজ, এটা মনুষ্যত্বের ধর্ম, এটা মনুষ্যত্বের কর্ম। প্রত্যেক মানুষকে সহযোগিতা করবে, বিপদে পাশে দাঁড়াবে, এটা অবশ্যই কাজ। যদি এগুলো কেউ না করে তাহলে সে অমানুষ। একটা মানুষ বিপদে পড়েছে সহযোগিতা চাইছে, তাকে দূরে ঠেলে দিল, এটা মনুষ্যত্বের পরিচয়? একটা মানুষের কাজ হলো প্রত্যেক মানুষকে সহযোগিতা করা, তার পাশে থাকা, তার কি অসুবিধা যতটা সম্ভব হেল্প করা। এই হচ্ছে ব্যাপার। কেউ বুঝতে পারছে না, সে এই জিনিসটা কী করে করবো, তাকে বুঝিয়ে দেওয়া, এইভাবে করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আলাদা ব্যাপার সম্পূর্ণ। আমি অন্য জায়গা থেকে বলছি যে মানে তুমি ধরো মানে কোনো কাজের স্থানে গেলে মানে অতিরিক্ত নির্ভরশীলতা বলছি, অতিরিক্ত নির্ভরশীল তুমি মানে ওর ওপর বেশি নির্ভরশীল, মানে আমি এই নির্ভরশীলতার কথা বলছি যে মানে তুমি ওকে ছাড়া চলতেই পারো না,
যেমন আমরা পাকে ছাড়া চলতে পারি না, ঠিক তেমনি তুমিও ওকে ছাড়া চলতে পারো না। মানে এই রকম নির্ভরশীলতা আমার মনে হয় ভালো নয়। ঠিক আছে, তো আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, নাটকটা কেন গুরুত্বপূর্ণ, মানে আমার ওই আগের প্লটে হয়তো বলেছিলাম যে এই নাটকটা কেন গুরুত্বপূর্ণ, আমার এই দুটো নাটক, সেটা আমি পরের প্লটে আলোচনা করব। এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি পরের প্লটে আলোচনা করব যে মানে আমার এই চরম পরিণতি এবং মূল্য নাটকগুলো কেন গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ নয় এই কটা নাটক, আমার বিভিন্ন কন্টেন্টগুলো গুরুত্বপূর্ণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের সমস্ত কন্টেন্টগুলো আমার কাছে এক একটা অমূল্য রত্ন। ঠিক আছে, তো কেন গুরুত্বপূর্ণ, কেন কী কারণ কী বৃত্তান্ত আমি সমস্ত পরের চ্যাপ্টারে আলোচনা করব। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন।